এসএসসি পরীক্ষা যখন শুরু হয়েছিল বা যখন জাজমেন্ট ডেলিভার করেছিল ক্যান্সেলিং এন্টায়ার অ্যাপয়েন্টমেন্ট, তখনই আমি বলেছিলাম যে কমিশনে যারা ছিলেন সেই সময় তারা কেউ বরখাস্ত হয়নি, তাদের কারো বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়নি। তাহলে একেবারে গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে কমিশনের চেয়ারম্যান পর্যন্ত তারা প্রত্যেকেই ইনভলভ না হলে এই ধরনের দুর্নীতি হয় না। তাদেরকে রেখে দুর্নীতিমুক্ত কোনো নিয়োগ প্রক্রিয়া হতেই পারে না, এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় শুরু থেকে বলে আসছি। এখন আমরা দেখেছি এইবার নতুন চেয়ারম্যান এসছেন, বাকি স্টাফরা রয়ে গেছেন। নতুন চেয়ারম্যান এসে বলেছেন যে তারা সব রকম পদক্ষেপ নিচ্ছেন যাতে দুর্নীতিমুক্ত এই নিয়োগ প্রক্রিয়া করা যায়। আমি সে সময় এভাবেই ভেবেছিলাম যে যারা দুর্নীতিবাজ তাদেরকে না সরিয়ে কখনো দুর্নীতিমুক্ত করা যায় না। তাহলে এত নিশ্চিতভাবে উনি কেন বলছেন? তাহলে এবছরের দুর্নীতিটা অনেক বেশি টেকনিক্যালি কারেক্ট থেকে হবে। তো এবছর আমাদের যা অভিজ্ঞতার মধ্যে এসছে তা হচ্ছে এই রকম যে দুর্নীতিটাকে একটা সত্যি সত্যি একটা রূপ দিতে গেলে একটা ভাবনা রাখতে হয়। তাহলে বাইরে স্বচ্ছ রেখে ভেতরে দুর্নীতি ঢোকাতে গেলে অনেক ভাবনার মিশ্রণে একটা নীতি রূপায়ণ করতে হয়। একেবারে নির্দিষ্ট নীতি করে এবার দুর্নীতি করা হয়েছে যাতে না কেউ ধরতে পারে। এবং যা অভিযোগ উঠে আসছে যে বাছাই করা কিছু ক্যান্ডিডেট তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তাদেরকে টুকতে দেওয়া হয়েছে, তাদেরকে দেখে বোঝা গেছে এবং তাদের কাছে লোক এসছে, উত্তর প্রোভাইড করে গেছে। এই রকম হচ্ছে অভিযোগ যারা পার্টিসিপেন্ট তারা করছেন। এমনটা নয় তারা ফেল করার পরে বলছেন, তারা পরীক্ষা দিয়ে এসেই বলছেন। ফেল করার পরে হলে বুঝতাম যে ও আপনি পাশ করতে পারেননি, এখন তো অভিযোগ করবেনই। কিন্তু পরীক্ষা দিয়ে এসেই সে অভিযোগ তুলছে যে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে নির্দিষ্ট নীতি রূপায়ণ করে এবছরের দুর্নীতি করা হয়েছে। ভাবা যাচ্ছে না যে এটাতে রাষ্ট্র ব্যবস্থা অংশগ্রহণ করেছে। মানে চাকরিটা দেওয়ার সময় টাকাটা না নিয়ে প্রশ্নের উত্তর বিক্রি করে কোনোভাবে আগে থেকে টাকা নেওয়া। আমি আরও গভীরে ভাবছি, একটু দেখুন আমাদের দীর্ঘদিনের অভিযোগটা কি ছিল। যে ইনফ্যাক্ট যে অর্ডারে সুপ্রিম কোর্ট পুরোটা বাতিল করলো, সেখানেও সুপ্রিম কোর্ট আসলে বাতিল করলো, অ্যাসার্টেন করতে পারলো না কারা কারা এই দুর্নীতির কারণে দুর্নীতি সুযোগ নিয়ে চাকরি পেয়েছে। কার টাকা দিয়েছিল, টেন্টেড ক্যান্ডিডেটটা বাছাই করা গেল না, এটা তো অভিযোগ ছিল। তাহলে এই টেন্টেড ক্যান্ডিডেট কারা তারা জানে, কারা জানে? গভর্নমেন্ট জানে। তাদের নেতামন্ত্রীরা পয়সা নিয়েছে, তাদের কাছে কিন্তু তালিকাটা আছে। তাহলে সেই তালিকা ধরে ওই ছেলেগুলো যাদের তালিকা প্রকাশ করলাম না, 1800 তালিকা প্রকাশ হয়েছে, বাকি তো তালিকা প্রকাশ হয়নি। তাহলে বাকিদের তালিকাটা তো প্রকাশ তো ওদের কাছে প্রকাশিত হয়ে আছে, ওরা তো জানে ওই ছেলেগুলোকে চাকরিতে ঢোকাতে হবে। না ঢোকালে ওরা তো এই নেতামন্ত্রী বাড়ি আক্রমণ করবে। আমার কাছে এসছে এইরকম ছেলে মেয়ে, তারা বলেছে যে হ্যাঁ আমাদের জানেন তো কী করবো দাদা, এটাই তো রাস্তা ছিল, আমাদের দিতে হয়েছে। হ্যাঁ, এমনও আছে যে সে অযোগ্য নয়, সে তো যোগ্য, কিন্তু তাকেও টাকা দিতে হয়েছে তার চাকরিটাকে নিশ্চিত করতে গেলে, কারণ আদারওয়াইজ অযোগ্যকে চাকরি দেওয়া হবে। হ্যাঁ, ফলে টাকা দিয়েছে অযোগ্য, যেমন 5000 7000 বলছে, তেমন এ ঘটনাও ঘটেছে যারা যোগ্য তাদেরকেও পয়সা দিতে হয়েছে তাদের টাকা নিশ্চিত করার জন্য। দুর্নীতি যখন রাষ্ট্র ব্যবস্থার কাজের অংশ হয়ে যায়, রাষ্ট্র ব্যবস্থা যখন দুর্নীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে, তখন তো সাধারণ মানুষের কাছে আর কোনো উপায় থাকে না, ফলে তা করতে হয়েছে। তার মানে স্যার এই পরীক্ষাতে টেন্টেডরা বসেছে, কিন্তু সুপ্রিম কোর্টের তো অর্ডার ছিল যাতে একটাও টেন্টেড না এসএসসি পরীক্ষা বসতে। এখন টেন্টেডরা যাতে বসতে না পারে সুপ্রিম কোর্ট বলেছে চিহ্নিত টেন্টেডরা। তার মানে হাইকোর্টের জাজমেন্টে যাতে কথা উল্লেখ করা হয়েছে, মানে 1806। কিন্তু এই কথা তো আমরা বারবার বলছি তো যে সুপ্রিম কোর্টও তো নির্দিষ্ট করতে পারেনি কারা কারা টেন্টেড।
তার মানে ওর বাইরেও তো টেন্টেড ক্যান্ডিডেট আছে। মমতা ব্যানার্জি বলেছেন যে যারা টেন্টেড তাদের জন্য পরে একটা ব্যবস্থা করব, চিহ্নিত টেন্টেড। এবং ওই 1806-কে তিনি গ্রুপ সিতে চাকরি দেবেনও বলেছেন। তাহলে উনি নিশ্চিত করছেন পিঠের চামড়া থাকবে না তো। পিঠের চামড়াকে রক্ষা করতে গেলে যদি সবার বাড়ি, আমি বহুদিন আগে বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করবে সাধারণ মানুষ, মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হবেন সাধারণ মানুষের হাতে। কারণ এই যে বলছেন যে যারা দুর্নীতি করেছে তাদেরকেও আমি গ্রুপ সিতে দেব, তার মানে ওনাকে রক্ষা করতে হচ্ছে। রক্ষার দায় কখন নেবেন? যখন তিনি তার মধ্যে আছেন, তার অংশ হয়ে আছেন, তখন তার দায় নেবেন, আদারওয়াইজ দায় নেবেন না। শপথ নিতে হয় মন্ত্রীদেরকে যে সংবিধানের নিরিখে রাষ্ট্রকে পরিচালনা করবে। এটা তো সংবিধানে এই কথা তো নেই যে টেন্টেডদেরকে জায়গা করে দিতে হবে। মানে গ্রুপ সির পত্রকে এতটাই ছোট যে সেখানে দুর্নীতি ছোট বড়োর প্রশ্ন নয়। আসলে আপনি একটা চাকরি যদি নিশ্চিত করে না দেন যার জন্য পয়সা নিয়েছেন, তাহলে আপনি ঘেরাও হবেন। বেসিক্যালি তো লোককে প্রলুব্ধ করে ভোট নেওয়া হয়, একটা এলাকা দখল করা হয়, একটা এলাকা বাছাই করে আপনি লোককে টাকা নিয়েছেন চাকরি। আজকের যুগে যেখানে বেকারত্ব চরম সীমায় পৌঁছে গেছে, সেখানে লোকে গ্রুপ সি গ্রুপ ডি যে পর্যায়ে চাকরিই পাক না কেন, এমনকি প্রাইভেট চাকরিও যদি নিশ্চিত করা যায়, তাহলে সেটা নিয়েই তারা সন্তুষ্ট থাকছে। এই জায়গায় পৌঁছে গেছে, যার জন্য তো ডোল রাজনীতি চলছে, যার জন্য তো 500 টাকা দিয়ে আপনি স্থির থাকতে পারছেন। আমার বাংলার মায়েদের কি 500 টাকা প্রাপ্ত নাকি? তাদের জন্য তো অ্যাটলিস্ট মাসে 10,000 টাকা নিশ্চিত করা দরকার ছিল। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা কেন হবে? 5 থেকে 10,000 টাকা কেন হবে না? এখন 1000 টাকা নেয়। তাই 1000 টাকা, একটা মায়ের মূল্য কি 1000 টাকা হতে পারে কখনো? একটা বোনের মূল্য 1000 টাকা হতে পারে? মুখ্যমন্ত্রী কি সেটাই মনে করেন? সেটাই বলছি। তাহলে একজন নারীকে আমরা বলি এখন আনপেড ডোমেস্টিক ওয়ার্কার, যাদেরকে বিনামূল্যে বাড়িতে কাজ করানো হয়। হ্যাঁ, সংবিধানের দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রীর কাছে তাদেরকে কাজ নিশ্চিত করা মূল্য দিয়ে। তাহলে সেই মূল্য কি হবে? 500 টাকা হতে পারে না। যে ঘরের মেয়েটি সে পুরো সংসার চালাচ্ছেন, বাচ্চাকে লালন পালন করছেন, তাকে 500 টাকা মূল্য দিয়ে আপনি বিচার করতে পারেন না। তার মিনিমাম তার স্বাস্থ্যকে সুরক্ষা করতে গেলে, তার বাচ্চার শিক্ষাকে নিশ্চিত করতে গেলে অ্যাটলিস্ট 10,000 টাকা পার মান্থ প্রয়োজন। নিশ্চিত করা উচিত তো রাজ্য সরকারের। এটা কেন 10,000 টাকা করে তাদের কাছে পার মান্থ পৌঁছাবে না? স্যার, এখানে আমরা দেখলাম যে এসএসসি 9, 10 এবং 11, 12 পরীক্ষা তো হলো, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি তাদের তো এখনো নোটিশটাই বেরোলো না। মানে তাদের নিয়ে কি কিছু ভাবছেন? সে তো 2011 সালে পর থেকে কোনো রিক্রুটমেন্টই হয়নি। সে কথাই তো বলছি, বেকারত্ব এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষের কাছে এরপরে যা দেবেন। আমি একটা মিটিংয়ে গতকাল বলছিলাম যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এই বেআইনি কাজগুলো মানে হচ্ছে আনডিউ ইন্টারফারেন্স অফ দ্য স্টেট। স্টেটের দায়িত্ব ছিল আইনের নিরিখে রাষ্ট্র পরিচালনা করা। যখন আইন থেকে বেআইনে চলে যাচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে ইন্টারফারেন্স, আনডিউ ইন্টারফারেন্স অফ দ্য স্টেট হলো। স্টেট যখন এই দুর্নীতির অংশ হয়ে যাচ্ছে, এই আনডিউ ইন্টারফারেন্স জন্য এতগুলো মানুষ সাফার করছে। এর থেকেও ভয়ানক হচ্ছে এই ইন্টারফারেন্সের থেকেও ভয়ঙ্কর হচ্ছে ডিপেন্ডেন্স, নির্ভরতা, পরনির্ভরতা। এই যে মানুষের বেকারত্ব রোজ বেড়ে চলেছে, মানুষকে আসলে পরনির্ভর করে তুলছেন। আমি বলছি স্যার, এই যারা যারা চাকরি হারালো তাদের একাংশ এখনো পর্যন্ত এই যে আইনজীবী মানে বিকাশ ভট্টাচার্য বা ফিরদৌস শামীম, যারা একেবারে এর সাথে যুক্ত, তাদের উপর একটা তাদের যে ক্ষোভ দিন দিন যেন বেড়েই যাচ্ছে। তাদের মানে এই বিকাশ স্যারকে একেবারে অযোগ্য বলে দাবি করছেন। দেখুন, যাদের যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিল, যাদের চাকরি চলে গেছে, যোগ্যতার সারা জীবন পড়াশুনো করে চাকরি চলে গেছে, তাদের ক্ষোভ বেরিয়ে আসবে। তো স্বাভাবিক ঘটনা যে তারা বিক্ষুব্ধ হবে। কিন্তু সেই ক্ষোভটা হওয়া উচিত ছিল রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, যাদের কারণে ওদের চাকরি চলে গেছে। কিন্তু যেহেতু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা গেছে, খুব স্বাভাবিক কারণে যাদের জীবন আজ বিপন্ন, দিশেহারা হয়ে পড়েছে, তারা যেমনভাবে পাচ্ছে তাদের ক্ষোভকে উগড়ে দিচ্ছেন। এটা মানুষের স্বাভাবিক একটা প্রবণতার মধ্যে পড়ে। আমি এর মধ্যে কোনো দোষ দেখি না। হ্যাঁ, কিন্তু আমি শুধু এইটুকুই বলবো যে আপনার দায়িত্ব যে এই রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখা, এই সংবিধানকে বাঁচিয়ে রাখা, সংবিধানের অধিকারকে বাঁচিয়ে রাখা, তাতে যোগদান করতে হবে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
আমি স্যার প্রাইমারিরও মামলা চলছে, এসএসসিতে আমরা দেখলাম 26,000, প্রাইমারিতে 32,000, কি হতে চলেছে রাজ্যে? আমি জানি না, আমি এটা ভাবলে শিউরে উঠি। আমরা প্রত্যেকে আমাদের আইনজীবীদের শুধুমাত্র ফিরদৌস শামীম বা 2-3 জন নয়, একগুচ্ছ আইনজীবী, সুদীপ্ত আছে, বিক্রম আছে, হ্যাঁ, সিদ্ধার্থ আছে, তাপস আছে, এইরকম প্রচুর আছে, সৌম্য দাশগুপ্ত আছে, তারা সকলে এই প্রাইমারি এসএসসির বিভিন্ন রিক্রুটমেন্ট নিয়ে মামলা করছে। সকলে হয়তো মিডিয়ার সামনে আসতে পারে না, কিন্তু ঘটনা হচ্ছে যে এই সকলের প্রচেষ্টাতে আমরা আসলে আইনের শাসনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। এই যে প্রগতিশীল আইনজীবী সংগঠনের বৃহত্তর অংশের আইনজীবীরা এর মধ্যে আছে, অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের, তাদের প্রত্যেককে কুর্নিশ জানাতে হবে। আইনের শাসনের প্রতিষ্ঠার জন্যে, সংবিধানের অধিকারকে প্রতিষ্ঠার জন্যে তাদের এই নিয়োগকে, তাদের এই যে শ্রমটাকে, হ্যাঁ, এবং প্রফেশনের প্রতি তাদের যে এই যে ডিলিজেন্স, ডেডিকেশান, সমাজের প্রতি তাদের যে ডিলিজেন্স, ডেডিকেশান, এই সব কথাকে আমরা সবসময় আমি স্যালুট জানাই। আমি বলছি স্যার, প্রাইমারি ক্ষেত্রে কি ছবিটা আরো ভয়ঙ্কর হতে চলেছে? কারণ সেখানে তো ঠিক করে মেধার তালিকাটাই খুব স্বাভাবিক। এই বৃহত্তর অংশের ছেলে যদি চাকরি চলে যায় তাহলে কতগুলো পরিবার ধ্বংস হবে। এই রাষ্ট্র ব্যবস্থাকে আমি বলবো, যতগুলো ছেলে চাকরি যাচ্ছে তাদের দায়িত্ব যে প্রত্যেকটি ছেলের জীবনকে নিশ্চিত করার জন্য কম্পেনসেট করা, এবং সেই কম্পেনসেশন নট লেস দ্যান 5 lakhs ফর ইচ ফ্যামিলি করা উচিত। আপনাকে নিশ্চিত করতে হবে যে যেই কারণে আপনার দোষের কারণে চাকরি গেল, বাকি জীবন যারা আনটেন্টেড তাদের যেন জীবনে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়, তার জন্য সিকিওর করা তাদের জীবন, পয়সার তাদের জন্য আপনাকে কম্পেনসেশন দিতে হবে।